হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছে। আমি রাতুল মুখার্জি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে এবং 2021-22 সেশনে আমি 378তম হয়েছিলাম। এবং তোমরা অনেকেই হয়তো বা আমার স্টোরিটা কিছুটা হলেও জানো এবং এটা জানো যে আমি কিন্তু কোথাও চান্স না পেয়ে একবারে কৃষিতে চান্স পেয়েছি এবং একটা টপ পজিশনে চান্স পেয়েছি, ঠিক আছে? তো আমি কি কি স্ট্র্যাটেজি ফলো করে কোথাও চান্স না পাওয়ার পরেও কৃষিতে এরকম একটা টপ পজিশনে চান্স পাইলাম, তারই আলোকে আমরা স্টুডেন্টের বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি এবং আমাদের এক্সাম ব্যাচ সহ বিভিন্ন ব্যাচে যারা ভর্তি থাকে বিভিন্ন সময়ে তাদের ওই আলোকে আমরা গাইডলাইন দিয়ে থাকি এবং আহ, এটাতে কিন্তু তারা অনেক উপকৃত হয়, ঠিক আছে? যেমন গত বছরের কথা চিন্তা করো না কেন, আমাদের ব্যাচ থেকে যারা চান্স পেয়েছে তারা কিন্তু প্রিভিয়াসলি কোথাও চান্স পায়নি। প্রত্যেকটা স্টুডেন্ট কোথাও চান্স পায় না, স্টিল তারা টপ করছে, ঠিক আছে? তো তোমরা আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও পোস্ট দেখলে একটু মানে বুঝতে পারবা যে আমরা আসলে স্টুডেন্টরা কিভাবে গাইড করি, স্টুডেন্টরা আমাদের প্রতি কত কৃতজ্ঞ থাকে চান্স পাওয়ার পরেও। ইভেন যারা চান্স নাও পায় তাও বলে যে ভাইয়া আমি হয়তো আপনার এই গাইডলাইনটা শুনি নাই বা আপনার এই কথাটা শুনি নাই বা ঠিকমতো পালন করতে পারি নাই, তাই হয়তো চান্সটা হয় না। আমি বলছি না যে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলেই তোমার চান্স নিশ্চিত, না ভাইয়া। কিন্তু তোমার মধ্যে আমরা একটা কনফিডেন্স বুস্ট আপ করার অ্যাবিলিটি রাখি, প্লাস মানে প্রপার যে গাইডলাইন ওটা আমরা দিয়ে থাকি ভাইয়া, ঠিক আছে? আমি বলছি না যে তুমি চান্স পাবাই, কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা, তোমার কনফিডেন্স এটা অনেক গুণে বেড়ে যাবে ভাই, ঠিক আছে? সো গত কালের ভিডিওতে আমি দিয়েছিলাম এগ্রি বায়োলজি অ্যানালাইসিস বোটানিটা দিয়েছিলাম। ওই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট যেহেতু করছো যে পরবর্তীতে অন্যান্য সাবজেক্ট সহ জুলজিটা গাইডলাইন, জুওলজির কি কি পড়তে হবে টপিক ওয়াইজ, মানে সেম টাইপের ভিডিও আরো চাইতেছিলা তোমরা। তো তারই ধারাবাহিকতা আজকের বায়োলজি অ্যানালাইসিস থাকবে জুওলজি, এবং এটাই বায়োলজি অ্যানালাইসিস এর শেষ পার্ট, বোটানি জুলজি টোটাল মিলে বায়োলজি আর কি। তো তোমরা যদি এইভাবে রেসপন্স করো, আমাদের পরবর্তীতে আরো অন্যান্য সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই সাবজেক্ট গুলো চলে আসবে, ঠিক আছে? সো আর দেরি না করে আমার মনে হয় শুরু করা বেটার আজকে। তো চ্যাপ্টার 1, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টারটা একটু বড়, 40-45 পেজ আছে, অনেক ইনফরমেশন, সব পড়তে গেলে ভুলে যায় ভাইয়া। তো তার জন্য কি কি পড়বা? দেখো, পর্বের বিশেষ বৈশিষ্ট্য, যেমন ধরো প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে শিকাকোষ থাকে, ঠিক আছে? এটা ওর একটা বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে? তারপরে নিডারিয়া ধরো দ্বিস্তরী, নিডারিয়ার মেসোগ্লিয়া থাকে, এই এগুলা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। তারপরে ধরো একাইনোডার্মাটা পঞ্চঅরীয় প্রতিসম, তোমার কিন্তু 8-9টা করে বৈশিষ্ট্য আছে, সবগুলা পড়তে হবে না ভাইয়া। তোমাকে বইয়ে দেখবা যে কিছু বোল্ড করা আছে, ওই যে পর্বের যে বিশেষ বৈশিষ্ট্য ওইখানে বোল্ড ওয়ার্ডটা পড়বা, ঠিক আছে? দেখবা যে বোল্ড করে লেখা আছে, ঠিক আছে? এর বাইরে ভাইয়া কিচ্ছু পড়া লাগবে না, ঠিক আছে? তাহলে পর্বের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য যেমন আমি অলরেডি বলেছি যে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে শিখাকোষ থাকে, তারপর হচ্ছে তোমার একাইনোডার্মাটা পঞ্চঅরীয় প্রতিসাম্য, তারপরে হচ্ছে মলাস্কার ক্ষেত্রে ম্যান্টল পর্দা থাকে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলো পড়লেই মোটামুটি হয়ে যায়। তারপরে যে হাইড্রা দ্বিস্তরী, তারপরে ওর ক্ষেত্রে মেসোগ্লিয়া থাকে। তারপরে পরিফেরার ক্ষেত্রে আমরা দেখবো যে হচ্ছে স্পঞ্জোসিল নামক কাঁটা থাকে, স্পঞ্জিন তন্তু থাকে। এই যে এই বিশেষ বৈশিষ্ট্যগুলো, দেখো ভাই আমি কিন্তু জাস্ট কয়েকটা মানে বলে গেলাম, এর বাইরে কিন্তু তোমার প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়ার দরকার নেই ভাই। জাস্ট এই বৈশিষ্ট্যগুলা পড়ো, ঠিক আছে? যে বোল্ড ওয়ার্ড গুলো আছে, ঠিক আছে? এরপরে প্রতিসাম্যতা, প্রতিসাম্যতা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। শুধুমাত্র কৃষিতে না, যে কোনো ভার্সিটির জন্য প্রতিসাম্যতা একটা ইম্পর্টেন্ট টপিক। সো প্রতিসাম্যতাটা ইম্পর্টেন্ট যে যেমন হচ্ছে তোমার কোনটা গলীয় প্রতিসাম্য, কোনটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। যেমন হাইড্রা হচ্ছে অরীয় প্রতিসাম্য। এটা মনে রাখার কিছু ট্রিক্স আছে, ঠিক আছে? আমাদের স্টুডেন্টরা যখন ভর্তি হয় এক্সামে আমরা এগুলা বলে দিই আর কি। যেমন ধরো তুমি দ্বি অরীয় প্রতিসাম্য, ঠিক আছে? দ্বি অরীয়, এটা তুমি সিওলো প্লানার টিনোফোরা, এটা বারবার না পড়ে জাস্ট মনে রাখবা যে সিটি, সিওলো প্লানার টিনোফোরা, ঠিক আছে? শেষ। এরপর হচ্ছে সিলোম। সিলম পার্টটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আমি একটা ট্রিক্স অলওয়েজ আমাদের স্টুডেন্টের বলে দিই যে সিলমের যে 3 ধরনের সিলম আছে, ইউসিলোমেট, অ্যাসিলোমেট, তারপর হচ্ছে সিডোসিলোমেট। সিরিয়ালটা হচ্ছে এরকম মনে রাখতে যে অ্যাসিলোমেট, সিডোসিলোমেট এবং ইউসিলোমেট, ঠিক আছে? এবং আরেক এই চ্যাপ্টার পড়ার আগে আমি সর্বপ্রথম যেই জিনিসটা আমাদের স্টুডেন্টের বলে থাকি সেটা হচ্ছে আহ আমাদের যে 9টা মেজর পর্ব আছে, ঠিক আছে? এই 9টা মেজর পর্ব 1 থেকে 9 এটা সিরিয়ালি মনে রাখতে, ঠিক আছে? তাহলে কি হবে, ধরো তোমাকে বললো যে অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট মনে রাখবা ধরো অ্যাসিলোমেট হচ্ছে 1 2 3, 1 2 3 মানে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। তারপরে যখন সিউডোসিলোমেট বলবে,
সিউডোসিলোমেট বলবে, তখন তুমি জানবা যে কে ফোর, সরি সরি সরি, ওয়েট, এটা মনে রাখবা, কে এন আর, নিডারিয়া, কাইনোরাঞ্চা আর রোটিফেরা, ঠিক আছে। সো এখানে 4 নাম্বারটা কে ফোর আরও মনে রাখতে পারো, কারণ হচ্ছে 4 নাম্বারটা নিডারিয়া। এবং ইউসিলোমেট, ইউসিলোমেট কিভাবে মনে রাখবে ভাইয়া, জাস্ট 5 থেকে 9, তোমার 5 নাম্বারে আছে তোমার মলাস্কা, অ্যানেলিডা, তারপরে আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এরা হচ্ছে ইউসিলোমেট, ঠিক আছে। এখন তুমি সিলম যদি 3টা এই প্যারাগ্রাফ পড়তে যাও, মুখস্থ করতে যাও, আহ, তোমার ধরো হচ্ছে, আচ্ছা, মলাস্কা ইউসিলোমেট, নেমাটোডা সিরোসিলোমেট, তারপর পরিফেরা নিডারি প্লাটিহেলমিনথেস অ্যাসিলোমেট, এইভাবে মনে থাকবে। তবে আমি যে বলে দিলাম না কত সেকেন্ড লাগছে, 10-15 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার এর বেশি আর পড়া লাগবে না, 10-15 সেকেন্ডেই তোমার সিলম শেষ। এরপর আসলো ক্লিভেজ, কোন ধরনের ক্লিভেজ কোন প্রাণীতে থাকে এটা জাস্ট পড়বা। এবং এই যে 4টা টপিক বলে দিলাম, এই টপিকের বাইরে ভাই আর কিচ্ছু পড়ার দরকার নাই, ঠিক আছে। এটুকু পড়লেই ভাই মোর দেন ইনাফ। এর বাইরে যদি সব পড়তে যাও তাহলে দেখবা যে একদম মিক্সড হয়ে যাচ্ছে, তোমার আর কিছুই মনে থাকতেছে না, পরীক্ষার হলে সব মিক্সড করে ফেলতেছো, ঠিক আছে। এরপর সেকেন্ড চ্যাপ্টারে যায়। সেকেন্ড চ্যাপ্টারটা একটু বড়, তবে একটু প্রিসাইজলি যদি করতে পারো তাহলে হচ্ছে ওয়েট, এই চ্যাপ্টার গুলা দেখার আগে, মানে পরবর্তী চ্যাপ্টার গুলা যাওয়ার আগে এই স্লাইডটা আমার আগে দেখানো উচিত ছিল। তারপরেও যখন মনে পড়লো তখন আমি একটু দেখাই, যে আমাদের দেখতে হবে যে কোন বছরগুলাতে কোন চ্যাপ্টার থেকে কি পরিমাণ কোশ্চেন আসছে, ঠিক আছে। দেখো, আমরা মাত্র হচ্ছে প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাস পড়েছি, যেখানে হচ্ছে দেখো 2টা, তার আগের বার 2টা, তার আগের বার 3টা, তার মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন মোটামুটি কমন 20-21 সালে আসে নাই। তবে তার মানে এই না যে এবার আসবে না, এবার অবশ্যই আসবে, কারণ হচ্ছে এখন তো শর্ট সিলেবাস, 20-21 সাল তার শর্ট সিলেবাস ছিল না, ঠিক আছে, তার একবার 2টা আসছে, ঠিক আছে। দেখো জেড 2, এই যে হাইড্রা, রুই মাছ এবং হচ্ছে ঘাসফড়িং, এই চ্যাপ্টারটা থেকে কোনো বার মিস নাই। লাস্ট ইয়ার 4টা কোশ্চেন আসছে, যদিও অনেক বড়, 3টা মিলায়, তারপরে কিন্তু যেহেতু কোশ্চেন আসছে পড়ার বিকল্প নেই, তার আগের বার 2টা আসছে, 2টা, একটা একটা। তারপরে হচ্ছে তোমার 3 নাম্বার চ্যাপ্টার পরিপাকের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টার থেকে দেখো প্রত্যেকটা বছরে কোশ্চেন আসছে, 3টা 4টা করে কোশ্চেন আসছে, লাস্ট ইয়ারও 3টা কোশ্চেন আসছে। তারপর রক্তর চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যদিও লাস্ট ইয়ার একটা চ্যাপ্টার কোশ্চেন আসছে, কিন্তু তার আগের বছর দেখো 2টা, 5টা কোশ্চেন আসছে, দেখো ভাই 5টা, লাস্ট তার আগের বার একটা, একটা। তারপরে হচ্ছে তোমার ফুসফুসের শ্বসনতন্ত্রের যে চ্যাপ্টারটা, ওটা ছোট চ্যাপ্টার, লাস্ট ইয়ার কোশ্চেন আসে নাই, তার আগের বার 2টা আসছে, তার আগের বার আবার আসে নাই, তার মানে এটা হচ্ছে 1 বছর পর 1 বছর আসে এরকম একটা কোশ্চেন চ্যাপ্টার, ঠিক আছে। তো লাস্ট ইয়ার যেহেতু আসে নাই, এবার আসার একটা ভালোই পসিবিলিটি আছে এই চ্যাপ্টার থেকে, ধরে রাখো এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে। এইবার আসো ভাই চলন অঙ্গ চালনা, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কৃষির জন্য মেডিকেলের যতটা ইম্পর্টেন্ট কৃষির জন্য অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও বেশ ভালো ইম্পর্টেন্ট, কারণ বুঝতেই পারতেছো লাস্ট ইয়ার 3টা কোশ্চেন আসছে, তার আগের বার একটা আসছে, তার আগের বার আসে নাই, তার আগের 2বার একটা একটা করে আসছে, ঠিক আছে। এবার আসো ভাইয়া জিনতত্ত্ব বিবর্তন যে চ্যাপ্টার, লাস্ট ইয়ার কিন্তু কোনো কোশ্চেন আসে না, কিন্তু ভাইয়া একটু দেখো, তার আগের বার 7টা কোশ্চেন আসছে, 7টা। তুমি ভাবতে পারো ভাইয়া একটা চ্যাপ্টার থেকে 7টা কোশ্চেন আসছে, ক্যান ইউ ইমাজিন। জুওলজি থেকে 15টা কোশ্চেন হয়, ঠিক আছে, তার মধ্যে 7টা, মানে 50% কোশ্চেন যদি একটা চ্যাপ্টার থেকে আসে ভাইয়া, মানে এইরকম হচ্ছে ইমব্যালেন্স হওয়ার কারণটা আমি একটু বলি। আগের যে বিভিন্ন বছরগুলাতে যেটা হইতো, যে টপ কোনো ভার্সিটি, আমি বাকৃবির কথাই যদি বলি, তো বাকৃবি এক্সাম না নিয়ে অন্যান্য ভার্সিটি এক্সাম নিত, যার কারণে হয়তো কি, মানে আমার মনে হয় ম্যানেজমেন্টটা ঠিক মতো হতো না। যেমন 21-22 সেশনে যে এবার আমরাও পরীক্ষা দিছি, দেখো একটা চ্যাপ্টার থেকে 5টা দিয়ে দিছে, আবার অনেক চ্যাপ্টার আছে যে আহ, হয়তো আসেই নাই, যেমন হচ্ছে দেখো চলন অঙ্গ চালনা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোনো কোশ্চেন আসে নাই। তারপরে হচ্ছে তোমার এই যে শ্বসনতন্ত্র থেকে কোনো কোশ্চেন দেয় না, ঠিক আছে। তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছে যে কোশ্চেন ঠিক ছিল না, খাতা চ্যালেঞ্জ করতেছে, অনেক রেজাল্ট চেঞ্জ হয়েছে, বিভিন্ন ইয়া। তো যেহেতু জিনতত্ত্ব বিবর্তনে তার আগের বার 7টা কোশ্চেন আসা সত্ত্বেও লাস্ট ইয়ার আসে নাই, তো এবার ধরে রাখো যে এটা 1টা থেকে 2টা কোশ্চেন চলে আসতে পারে, 1টা থেকে 2টা কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই। দেখো হাইড্রা থেকে কি করবা, হাইড্রার গঠনটা পড়বা, হাইড্রার পুরা দেহ 3টা ভাগে বিভক্ত, কোর্সিকা কয়টা থাকে, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট। তারপর হাইড্রার জনন নিয়ে পড়বা, হাইড্রার জননটা ইম্পর্টেন্ট। তারপর নিডোসাইটের গঠন,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরোসাইট, মিথজীবিতা, এই ৪টা পার্ট পড়লেই হাইড্রা যথেষ্ট। তারপর গঠন থেকে হচ্ছে তোমার হাইড্রার যে বিভিন্ন ধরনের কোষ আছে, ঠিক আছে? কোনটা এপিডার্মিসের, কোনটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের, তারপরে মেসোগ্লিয়া আছে হাইড্রার ক্ষেত্রে। ওই যে ওই কোষগুলার একটু কাজগুলা পড়বা। সাথে হাইড্রার খাদ্য অভ্যাসটা একটু দেখতে পাবে, খাদ্য অভ্যাস। যে হাইড্রা হাইড্রা হচ্ছে কোন ধরনের খাদ্য হজম করতে পারে, কোন এনজাইম হাইড্রা আছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কৃষিতে তেমন আসতে দেখা যায় না, তবে তবুও বিভিন্ন ভার্সিটিতে যেহেতু আসে সেহেতু করে রাখবো খাদ্যাভ্যাস। চলো এই কয়েকটা পার্ট একটু পড়ে রাখবো। ঘাস পরিমাণের ক্ষেত্রে বাহ্যিক গঠনটা পড়বা, বিশেষ করে মুখপাঙ্গের যে গঠনগুলো আছে এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিপাকটা পড়বা একটু ঘাস পরিমাণে, পুঞ্জাক্ষিটা ইম্পর্টেন্ট। তারপরে দর্শন কৌশল, কোন ধরনের আলোয় তোমার হচ্ছে মোজাইক প্রতিবিম্ব হয়, কোন ধরনের আলোয় মোজাইক প্রতিবিম্ব দেয়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তারপরে ৪টা হরমোন আছে, এটা ইম্পর্টেন্ট। রূপান্তর, এই কয়েকটা টপিক পড়লে যথেষ্ট। রুই মাছের বাহ্যিক গঠনটা পড়বা, আইস নিয়ে একটু পড়াশোনা করবা। তারপরে হচ্ছে কোন ধরনের পাখনা কয়টা থাকে, জোড় পাখনা কোনটা, বিজোড় পাখনা কোনটা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। পরিচিতি থেকে পড়বা যে কোন ক্লাসের কোন অর্ডারের, এই কোশ্চেনটা বেশ দু একবার আসতে দেখা গেছে সেম কোশ্চেনই, যে কোন ক্লাসের এটা বা কোন অর্ডারের। অর্ডার তো না, ক্লাস বা সাব ক্লাস এরকম চলে আসে আর কি। আচ্ছা, প্রজননটা পড়বা। প্রজনন বলতে তোমার হচ্ছে প্রাকৃতিক প্রজনন কেন্দ্র যেমন হালদা নদী, এই কোশ্চেনটা বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রজননটা হয়, তারপরে কি কি কন্ডিশন থাকে তোমার রুই মাছের ডিমান্ড নিষিক্ত হওয়ার জন্য। তারপরে শ্বসনটা পড়বা, যেমন আমরা জানি যে রুই মাছের ক্ষেত্রে শুধু রক্ত কার্বন ডাই অক্সাইডের পরিবহনটা ঘটে, ঠিক আছে? আচ্ছা, এরপরে রক্ত সংবহনটা, এটা যেটা বলছিলাম শ্বসনের পর রক্ত সংবহন, এই জিনিসগুলো পড়লে যথেষ্ট। আচ্ছা, বলে নেই ভাইয়া, তোমাকে শুরুতেই বলছিলাম যে আহ, আমাদের একটা এক্সাম ব্যাচ আছে, আমরা এক্সাম ব্যাচ লঞ্চ করেছি, যার এক্সাম শুরু হচ্ছে ভাইয়া 10 মার্চ থেকে। 10 মার্চ, আজকে 3 তারিখ। তুমি হয়তো ভাবতেছো ভাইয়া আমি 9 তারিখে যে ভর্তি হবো, কিন্তু ভাইয়া তুমি যখন একদম 10 মার্চের আগে মুহূর্তে যে ভর্তি হবা, আমরা প্রথমে দিয়েছিলাম যে প্রথম 50 জনের জন্য, তবে আমরা এটা বাড়িয়ে 100 জন করেছি। তোমাদের বিভিন্ন জনের রিকোয়েস্টে তোমরা বলেছিলে ভাইয়া অ্যাটলিস্ট 100 জন করা উচিত ছিল। সো আমরা তোমাদের রিকোয়েস্টে প্রথমে ১০০ জনের জন্য কোর্স ফি ১৯৯ টাকা করে করছি, কিন্তু ১০০ জন ক্রস হয়ে গেলে ফিটা হচ্ছে বেড়ে ২৪৯ টাকা বা ৩০০ হয়ে যেতে পারে, ঠিক আছে? সো সেক্ষেত্রে তোমরা ভর্তি হয়ে যায়। আর এমন না যে ভর্তি হয়ে তোমাদের সাথে আমরা কোনো কন্ট্যাক্ট রাখতেছি না, ১০ তারিখ একবারে পরীক্ষা দেবো। ভর্তি হওয়ার পরে তোমার সমস্ত দায়িত্ব আমাদের। তোমার একাডেমিক নন একাডেমিক ভাইয়া পড়তে ভালো লাগতেছে না, এই সাবজেক্টে এই সমস্যা, সমস্ত সমস্যা সলভের দায়িত্ব আমাদের, ঠিক আছে? এবং ভর্তি হওয়ার প্রসেসটা খুবই ইজি ভাইয়া। আমাদের এই নাম্বারে 200 টাকা পাঠিয়ে মেসেজ দিবা, বা ১৯৯ টাকা পাঠাতে পারো, ওইটা ব্যাপার না। তোমার হচ্ছে জাস্ট মেসেজ দিবা, ঠিক আছে? আর টাকা পাঠানোর আগেও যদি এনশিওর মানে হওয়ার দরকার হয়, দেন তুমি এই নাম্বারে, আমাদের হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে বিকাশ বা নগদ টাকা পাঠিয়ে জাস্ট মেসেজ দিবা, অথবা মেসেজ দিয়ে শিওর হয়ে টাকা পাঠাবে, ঠিক আছে? এই ব্যাচে তুমি জাস্ট ২৫০০ কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করতে পারবা। ২৫০০ ভাইয়া। গত বছর আমরা ২০০০ কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করাইছি, স্টুডেন্টরা বলছে মডেল টেস্ট থেকে হুবহু কমন পাইছে, ঠিক আছে? সো এই বছর থেকে আরো বেশি কমন পাওয়ার আশা করতেছি, এবং আরো বেশি চান্স পাওয়ার আশা করতেছি, আরো বেশি টপারের আশা করতেছি, ঠিক আছে? তো দ্রুত এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যাও। আমরা চলে যাচ্ছি থার্ড চ্যাপ্টারে। থার্ড চ্যাপ্টারটা হচ্ছে ভাইয়া খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কোন টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট? যকৃৎ ভাইয়া। যকৃতের অল্টারনেট কি কি নাম আছে? জৈব রসায়নাগার বলা হয়। যকৃতে কি কি ধরনের রিয়াকশন ঘটে? তারপরে হচ্ছে লালা গ্রন্থি, লালা গ্রন্থিতে কত পার্সেন্ট পানি থাকে, কি কি ধরনের লালা গ্রন্থি থেকে কোন ধরনের এনজাইম নিঃসৃত হয়, এই জিনিসগুলা খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কোন ধরনের এনজাইম নিঃসৃত হয়, গ্যাস্ট্রিক গ্রন্থির কাজ কি, ক্ষুদ্রান্তে খাদ্য খাদ্য পরিপাকটা একটু পড়বা। মুখগহ্বর এবং পাকস্থলী, মুখগহ্বরে আহ কোন ধরনের এনজাইম থাকে বা নিঃসৃত হয়, পাকস্থলীতে কোন ধরনের এনজাইম নিঃসৃত হয়। আর হচ্ছে লালা গ্রন্থির প্রকারটা পড়বা, যে ৩ ধরনের লালা গ্রন্থি থাকে, কোনটা থাকে, কোথায় প্যারাটিড থাকে, এই জিনিসগুলো একটু পড়বা। তাইলে মোটামুটি যথেষ্ট। আর এনজাইম নিয়ে একটু পড়াশোনা করো। আর যকৃৎটা মোস্ট ইম্পর্টেন্ট। যকৃতের একটা জিনিস বাদ দিবা না, কারণ আমাদের দেহের অনেক বেশি জিনিস, মোটামুটি 50-60% জিনিস বা তারও বেশি জিনিস বা তারও বেশি ফাংশনে সরাসরি যকৃতের ভূমিকা আছে, ঠিক আছে? সো যকৃতটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আসে যে চ্যাপ্টার 3 লিখে রাখছে, এটা একটু ভুল হয়েছে, এটা চ্যাপ্টার 4 হবে অ্যাকচুয়ালি। তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? রক্ত ও সঞ্চালন, রক্ত
ফোর হবে, ঠিক আছে? রক্ত সঞ্চালন চ্যাপ্টার, সঞ্চালন চ্যাপ্টার, ঠিক আছে? এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রক্ত জমাট বাঁধা, ঠিক আছে? রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে, কি কি ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে? কোন কোন ফ্যাক্টর কাজ করে, টোটাল 13টা ফ্যাক্টর আছে, তার মধ্যে 4টা ফ্যাক্টর মেইন। এই 4টা ফ্যাক্টরের নাম পড়বা। এরপর রক্তকণিকা পড়বা। রক্তকণিকার মধ্যে 3টাই পড়বা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার ক্লাসিফিকেশন আছে, ওইগুলা পড়বা। শ্বেত রক্তকণিকার মধ্যে আছে, দেখবা যে কোনটা দানাদার, কোনটা অদানাদার, কোনটার লাইফ টাইম কত, লোহিত রক্তকণিকার লাইফ টাইম কত, এগুলা খুবই ইম্পর্টেন্ট। হৃদরোগের চিকিৎসাগুলা পড়বা। সরি, এখানে বানান মিস্টেক হয়েছে। চিকিৎসা, চিকিৎসাগুলা পড়বা, যে কোন কারণে হচ্ছে, কি ধরনের চিকিৎসা দেওয়া হয়। এনজিওপ্লাস্টিটা পড়বা। 4টা এনজিওপ্লাস্টি টাইপ আছে, 4টা টাইপ পড়বা। তারপর মায়োকার্ডিয়াম কি, মায়োকার্ডিয়াল ফ্রাকশন কি, এই জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। লসিকাটা পড়বা। কার্ডিয়াক চক্রটা ইম্পর্টেন্ট, যে হ্যাঁ, কার্ডিয়াক চক্রের সময়কাল কত, সিস্টলে কত টাইম, ডায়াস্টলে কত টাইম। সাথে হৃৎপিণ্ডটা পড়বা, হৃৎপিণ্ডের গঠন কি, হৃৎপিণ্ড কয়টি স্তরে বিভক্ত, কোন স্তরকে কি বলে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে হচ্ছে 5 নাম্বার চ্যাপ্টারটা, শ্বসনের যে চ্যাপ্টারটা। শ্বাসনালী রোগ থেকে কোশ্চেন হয়, গ্যাসীয় পরিবহন, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিবহন কোশ্চেন হয়। এই জিনিসগুলা, গ্যাসীয় পরিবহনের পার্টটা ইম্পর্টেন্ট। ফুসফুসের গঠন নিয়ে পড়বা, যে কার্বন ডাইঅক্সাইড, গ্যাসীয় পরিবহনে পড়বা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হচ্ছে এক্সচেঞ্জ হয় কোথায়, অ্যালভিওলায়, কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে। ওইখানে কিছু নিউমেরিক্যাল নাম্বার আছে, যেমন তোমার বিভিন্ন ধরনের প্রেসারের অ্যামাউন্টটা দেওয়া আছে, যে 100 মিলিলিটার এইচজি বা 40 মিলিলিটার এইচজি বা মার্কারি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কোথায় কত চাপ থাকে, তারপরে হচ্ছে কত চাপে পৌঁছানো পর্যন্ত এই শ্বসনটা চলতে থাকে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে আসে ফুসফুসের গঠন। অ্যালভিওলাসের গঠনটা বেশি ইম্পর্টেন্ট, এবং বাদ বাকি ফুসফুসের গঠনটা পড়বে। শ্বসনতন্ত্রের গঠনটা পুরো, শ্বসনতন্ত্রের মধ্যে ধরো অ্যাডামস অ্যাপেল কোনটিকে বলা হয়, আমরা জানি ষড়যন্ত্রকে বলা হয় অ্যাডামস অ্যাপেল। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই টপিকের বাইরে ভাইয়া, আমি বারবার বলতেছি, এই টপিকের বাইরে একটা কিচ্ছু করো না ভাই, একটা কিচ্ছু না। আমি তোমাদের জন্য অনেক টাইম ব্যয় করে এই অ্যানালাইসিসটা তৈরি করছি, ঠিক আছে? হুদাই তৈরি করি নাই যে কারোরটা দেখে বসায় দিছি, বা হুদাই আমার কাছে মনে হয়েছে যে এই টপিক গুলা পড়া ইম্পর্টেন্ট তাই দিয়ে দিছি। না ভাইয়া, আমি গত কয়েক মানে 2-3 বছর ধরে কৃষি নিয়ে কাজ করতেছি, এবং এমন না যে জাস্ট স্টুডেন্টের যে কোনো কোশ্চেনের পরীক্ষা নেই। তাহলে ভাইয়া, গত বছর যারা কোথাও চান্স পায় নাই, তারা জাস্ট একটা এক্সাম ব্যাচের মাধ্যমে যে কৃষিতে টপ করবে, এটা ভাই পসিবল না। তুমি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো, ঠিক আছে? মানে যে অনেকে আবার বিভিন্ন ব্যাচে ভর্তি হচ্ছে 2-3 হাজার 4 হাজার টাকা দিয়ে। এখন ভাই, তুমি প্রতিদিন যদি তোমার 2টা 3টা করে ক্লাস করায়, তুমি নিজে পড়বা না এটা করবা? তোমার যদি এখনো পর্যন্ত পড়া না হয়ে থাকে, ঠিক আছে, তাহলে ভিন্ন কথা। কিন্তু তোমার যদি মোটামুটি একটা মানে সব টপিক সম্পর্কে ধারণা থাকে, তাহলে ভাই আমি হাইলি সাজেস্ট করবো তুমি এক্সাম ব্যাচে ভর্তি হও। এখন কোর্স করার টাইম না ভাই, অ্যাডমিশনের 60-70% টাইম পার হয়ে গেছে। এখনো যদি তোমার পড়া না হয়, তাহলে তোমার আর কিছু বলার নেই, ঠিক আছে? আর এখন কৃষির পরীক্ষা একদম লাস্টে না, যে কৃষির আগে 2 মাস আছে, সব পড়া শেষ করে ফেলবো। কৃষির পরীক্ষার পরে আরো বহুত পরীক্ষা আছে, আর 1 মাস পরে তোমাদের কৃষির পরীক্ষা। এখন তোমরা হচ্ছে কোর্সে ভর্তি হচ্ছে, ডেইলি 2-3টা করে, 2-3 ঘন্টার করে ক্লাস করতেছো, ঠিক আছে? তোমরা আসলে, তোমরা কি করবে আসলে তোমরাই জানো। আচ্ছা, পরের চ্যাপ্টারে যাই। কঙ্কালতন্ত্র, এটা হিউজ একটা চ্যাপ্টার, মনে রাখা টাফ। এখান থেকে কঙ্কালতন্ত্রের শ্রেণী বিভাগটা পড়বা, যে উপাঙ্গীয় কঙ্কাল, তারপরে হচ্ছে অক্ষীয় কঙ্কালের হাড় কয়টা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তরুণাস্থির প্রকারভেদটা খুবই ইম্পর্টেন্ট। মেরুদণ্ড বক্ষপিঞ্জরের হাড় সংখ্যাটা ইম্পর্টেন্ট। পেশির গঠন ও কাজ, টেন্ডনের কাজ কি, লিগামেন্টের কাজ কি, কোনটা পেশির সাথে পেশির সংযোগ ঘটায়, কোনটা হচ্ছে হাড়ের সাথে পেশির সংযোগ ঘটায়, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই 4টা টপিক টপিক পড়লে মোর দ্যান ইনাফ। তোমরা যে বিভিন্ন আরো কি কি আছে না, ওইগুলা পড়তে যাও, মানে এক্সট্রা টপিক আর কি, ওইগুলা ভাই পড়ার দরকার নাই। বাইসেপস ট্রাইসেপস মানে একদম চুষে ফেলাও, ডিটেলসে পড়তে যাও ভাই, ডিটেলসে পড়ার দরকার নেই। এই কয়েকটা টপিক পড়লে তোমার কোশ্চেন কমন পাবে, ঠিক আছে? ও আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে হাত ও পায়ের যে হাড়গুলো আছে, এগুলোর নাম পড়বা। হাত ও পায়ের হাড়ের নাম, হাড়ের নাম, ঠিক আছে? এগুলা পুরো অনেক সময় আসতে দেখা যায়। আচ্ছা, এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, নট দ্য লিস্ট এই জন্যই কারণ 2022-23 সেশনে এখান থেকে সাতটা কোশ্চেন আসছে, ঠিক আছে? তার মানে এই না যে এবারও সাতটা কোশ্চেন আসবে, তবে 1 থেকে 2টা কোশ্চেন আসবে, এটা মোটামুটি ধরে রাখতে পারো, যেহেতু এটা লাস্ট ইয়ার আসে নাই। আমার মনে হয় না পর পর 2 বছর
এই চ্যাপ্টারটা থেকে গ্যাপ দিবে, এবং এটা খুবই মেজর একটা চ্যাপ্টার এগ্রিকালচারের সেক্টরে যদি চিন্তা করি। এগ্রিকালচারে তোমরা অনেকেই হয়তো বা জানবা যে জেনেটিক্স পড়ানো হয়। সো এই চ্যাপ্টারটা পুরা কিন্তু একদম জেনেটিক বেসড, ঠিক আছে? সো যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সো ধরে রাখো যে এই চ্যাপ্টার থেকে একটা থেকে দুইটা কোশ্চেন হইতে পারে। আর এবার যেহেতু বাও কোশ্চেন করবে, সো বুঝতেই পারতেছো যে এটা খুবই খুবই একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, এবং এই চ্যাপ্টার থেকে এক থেকে দুইটা কোশ্চেন সম্ভাবনা আছে। মেন্ডেল এখান থেকে কি কি পড়বা, মেন্ডেলের সূত্রটা পড়বা, এবং ব্যতিক্রম গুলা বেশি ইম্পর্ট্যান্ট। আসলে ব্যতিক্রমের যে অনুপাত গুলা আছে এগুলা বেশি ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে মেন্ডেলের সূত্র, মেন্ডেল কেন সফল হয়েছে, সফলতাটা পড়ে একটু, সফলতা কেন সফল হয়েছে। যেমন হচ্ছে মেন্ডেল হচ্ছে এমন ক্রপ চুজ করছে যেটা হচ্ছে এক সিজনে গ্রো করে, ঠিক আছে? তারপর যেই সাতটা ক্যারেক্টার, যে সাতটা বৈশিষ্ট্য চুজ করছে, ওগুলা প্রত্যেকটা আলাদা আলাদা জিন দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক আছে? তো এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, এগুলা একটু পড়ে যাই, সফলতার কারণগুলা কি কি। তারপরে হচ্ছে এই যে আরেকটা বললাম যে এক সিজন বা অ্যানুয়াল ক্রপ বা একবর্ষীয় ক্রপ, ঠিক আছে? মটরশুটি যেটা। আচ্ছা, এরপর হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার কি কি আছে এগুলা একটু পড়বে, বেশ ইম্পর্টেন্ট চলে আসতে পারে। লিঙ্গ নির্ধারণ নীতি, এটা পড়ো, এক্স এক্স এক্সো, আরো এই সহ আরো যে কয়েকটা নীতি আছে, কোন নীতির আন্ডারে কোন প্রাণী আছে, এগুলা ইম্পর্টেন্ট। আর বিবর্তন পড়বা যে মানে কোন মতবাদের বক্তা কেডা, মতবাদটা পড়বা, মতবাদ পড়বা মানে হচ্ছে এটার বক্তা কেডা, বা এই মতবাদটা দিছে কেডা, ঠিক আছে? এটা পড়লে যথেষ্ট। আর একটা জিনিস পড়ে রাখতে পারো যে এ বি ও ব্লাড গ্রুপ, ঠিক আছে? ব্লাড গ্রুপ, ঠিক আছে? এর বাইরে আর কিছু পড়ার দরকার আছে বলে মনে করি না, এবং আসলেই দরকার নেই ভাই। অ্যাডমিশনে কিন্তু তুমি যদি কোশ্চেন প্যাটার্নটা একটু ধরতে পারো, তাইলে কিন্তু মোর দ্যান ইনাফ, হ্যাঁ, ঠিক আছে? এই কোশ্চেন প্যাটার্নটা ধরতে না পারার কারণে অনেকে ১০-১২ ঘন্টা ডেইলি পড়েও চান্স পায় না, ঠিক আছে? তোমার অ্যাডমিশনের জন্য মেজর ৩টা কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা, এবং শুধু অ্যানালাইসিস করলে হবে না, অ্যানালাইসিস করে তোমার বুঝতে হবে যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, এবং তোমার যেই টপিকটা পড়তেছো ওইটার কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার করতে হবে। আর খুবই খুবই বেশি এক্সাম দেওয়া লাগবে, ঠিক আছে? এই এক্সাম দেওয়া ছাড়া কিন্তু তোমার অ্যাডমিশনে ভালো করার কোনো সুযোগ নেই ভাই, ঠিক আছে? এবং যেহেতু কোনো সুযোগ নেই, সেহেতু কিন্তু তোমার যে কোনো জায়গায় এক্সাম দিলে হবে না, এমন জায়গায় এক্সাম দেওয়া লাগবে যেখানে কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সাম দেওয়া যায়। আবারও বলতেছি ভাইয়া, আমাদের এক্সামটা এক্সাম ব্যাচটা খুবই প্রিমিয়াম, খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন এক্সাম নেওয়া হবে, এবং যেখানে তুমি ২৫০০ কোশ্চেন সলভ করতে পারবা, ৮টা পেপার ফাইনাল, ৪টা সাবজেক্ট ফাইনাল, এবং ১৩টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ঠিক আছে? ফি খুবই কম, ১৯৯ টাকায় ২৫০০ কোশ্চেন সলভ করতে পারতেছো, ২৫০০ কোশ্চেন সলভ করতে পারতেছো, সাথে পেয়ে যাচ্ছ মানে বিভিন্ন সময়ের টপার। আমি আর আগের ব্যাচে থাকছি, প্লাস লাস্ট ইয়ার যারা সেকেন্ড টাইমার টপার, ইভেন ফার্স্ট টাইমার যারা টপ করছে, তাদের গাইডলাইন সেশনও পেয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ১৯৯ টাকা তোমার বৃথা যাবে না, অনেক অনেক বেশি ফিডব্যাক পাবো বলে আমি মনে করি। এরই সাথে শেষ করতেছি আজকের ভিডিওটা কেমন লাগছে জানিও। এই ধরনের ভিডিও যদি আরো পাইতে চাও তাহলে কমেন্টে জানাইতে পারো। এবং আরেকটা কথা, আজকে আমাদের চ্যানেলে ৭টায় একটা কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম নেওয়া হবে, আশা করি তোমরা এক্সাম অ্যাটেন্ড করবে, কারণ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ছাড়া তুমি কখনোই চান্স পাবে না।